প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি তো একজন সরকারি কর্মকর্তা। তো উনিও বলেছেন যে 15ই আগস্ট পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আছে, কিন্তু 15ই আগস্ট কি পালন করার অর্থটাকে রেখে আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম নাকি এর বাইরেও হতে পারে? এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি, উনি আইনগত কি ব্যবস্থা নিতে চান, কোন আইনে এটা উনি আটকাতে চাচ্ছেন? ওনার বিষয়টা আসলে পরিষ্কার না। এবং আমাদের যখন আমরা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি অথবা প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি এরকম পজিশনে যারা কাজ করেন, তারা কিন্তু প্রধানত তাদের যে তিনি যার অধীনে কাজ করছেন বা যার সাথে কাজ করছেন, তিনি যা মনে করেন সেটাই, বা তিনি যা জনগণকে জানাতে চান সেটা প্রকাশ করাই তাদের দায়িত্ব। বাট আমাদের তো প্রেস সেক্রেটারি সাহেব অনেক সময় অনেক বাড়তি কথাবার্তা বলেন, এবং উনি এটাও বলেছেন, এরকম দাবি করা হয় প্রেস উইং থেকে, যে উনি কোনো কথাই বলেন না যেটা প্রধান উপদেষ্টা তাকে বলতে বলেন না। সুতরাং এটা আপনি প্রধান উপদেষ্টার কথা হিসেবে মনে করতে পারেন। যাই হোক, আমরা এখন প্রেস সেক্রেটারি যেহেতু বলেছেন, প্রধান উপদেষ্টা নিজে থেকে কিছু বলেন নাই, আমরা যদি প্রেস সেক্রেটারির কাছেও থাকি, তাহলে জিনিসটা হচ্ছে যে 15ই আগস্ট তো হলো জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে, এবং এটা একটা শোকাবহ দিন। এটা আওয়ামী লীগ যেভাবে অতীতে পালন করেছে, বা আওয়ামী লীগ যেভাবে এটাকে আহ, অনেক ঘটা করে পালন করেছে বলা যায়, বা অনেক বড় করে পালন করেছে, অনেক কিছু করেছে, সেই রকমটা তো হয়তো অনেকের পছন্দ না, অনেকে সেটা ভালোভাবে নেননি, এটা হতে পারে। বাট 15ই আগস্ট যদি আপনি ব্যক্তিগতভাবে কেউ পালন করতে চায়, কারো কাছে যদি এটা শোকের দিন মনে হয়, বা উনি শোক পালন করতে চায়, তাহলে আপনি ব্যক্তিকে বাধা দিবেন কিভাবে? এখন আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে 15ই আগস্ট পালন করতে চায়, যেহেতু তাদের কর্মকাণ্ড বা তাদের যে কার্যক্রম সেটাকে একটা অর্ডার দিয়ে, প্রশাসনিক আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো নিষিদ্ধ একটা কার্যক্রম চালাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘোষণার আওতায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারে। এবং কি আইন প্রয়োগ করবে তারা সেটা জিজ্ঞাসা করবেন, তারা সেটা জেনে নেবেন অথবা তারা ব্যাখ্যা করবেন। তো সেই ক্ষেত্রে উনি যদি এটা মনে করে থাকেন যে 15ই আগস্ট যদি হঠাৎ করে আওয়ামী লীগ কিছু করতে যায়, মিছিল নিয়ে যেতে চায়, তাহলে হয়তো তাদের উপরে আইন প্রয়োগ করা হবে, এরকমটা উনি পরিষ্কার করেন নাই। কিন্তু একজন ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে, তাহলে তাকে বাধা দিবেন আপনি কোন আইনে? আপনি আইন তো নাই। আপনি ব্যক্তিগত শোক প্রকাশ আর রাষ্ট্রীয় শোক প্রকাশের মধ্যে অনেক তফাৎ আছে, এবং রাষ্ট্র তো এই দিবসটি বাতিল করে দিচ্ছে, রাষ্ট্র নিশ্চয়ই শোক প্রকাশ করতে যাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগত শোক প্রকাশ করতে চান, তাকে বাধা দেওয়াটা আইনানুগ হবে না, সংবিধান সম্মত হবে না, এবং এটা কোনো আইনের ভিত্তি থাকবে না এইসব করতে গেলে। জি, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর একটা প্রশ্নই করব। এই প্রশ্নটা আমার মনে হয় আপনাকে করা দরকার। সেটা হলো, আপনি একসময় সরকারি একজন সচিব ছিলেন, প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনি অনেকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন, বিভিন্ন টকশোতে আপনাকে দেখা যায়। এবং এই আপনার বর্তমান যে অবস্থান, এই অবস্থান নিয়েও অনেকে অনেক কথা বলেন, যে আপনি একসময় সরকারের সুবিধাভোগী ছিলেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন, কিন্তু এখন আপনি 2014 নির্বাচনের সময় আপনি মানে যে নির্বাচন হয়েছে সেখানে আপনার একটা মানে সরকারের পক্ষে একটা ভূমিকা ছিল আপনার বড়, অথচ সেই আপনি এখন সুবিধা বুঝে ডিগবাজি দিয়ে আপনি এখন মানে আওয়ামী লীগের খুব সমালোচনা করছেন। এই বিষয়গুলো খুব বেশি শোনা যাচ্ছে। গত কয়েকদিন আগে একটা গোল টেবিল বৈঠকে আপনি ছিলেন, সেখানে কিছু কথাবার্তা হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আপনার ভূমিকা হয়তো মানে কেউ কিভাবে দেখেছে এবং সেইটাকেই তারা বলার চেষ্টা করছে এখন। তো এই বিষয়গুলো আমার ধারণা আপনারও চোখে পড়েছে, নজরে এসেছে। তো আসলে কি, আসলে কি আপনি অবস্থা বুঝে ডিগবাজি দেন, অথবা মানে নিজের চেহারা পরিবর্তন করেন? দেখেন, আমি যখন চাকরি পেয়েছি তখন দেশে এরশাদ সাহেব ছিলেন, ওনার সরকার ছিল সেই সময়, 82 সালে আমি চাকরিতে যোগদান করেছি, 82 জুন মাসে। তো সুতরাং আমাকে তো আওয়ামী লীগ কোনো চাকরি দেয়নি বা কোনো রাজনৈতিক দল চাকরি দেয়নি। এবং সেই সময়টা আমরা অনেকেই মনে করি যে ওই সময়টা আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের উপরে বড় ধরনের কোনো হস্তক্ষেপ ছিল না। ছোট হস্তক্ষেপও ছিল কিনা এটা খুঁজে বের করতে হবে। তো আপনি চাকরি করেছেন, এবং একটা পর্যায়ে যখন 90 সালে দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, তখন কিন্তু আমরা সচিবালয়ে বসেছিলাম না। আমরাও ভেবেছি যে না, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদেরও একটা অংশগ্রহণ করা দরকার। 71-এর মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের সিভিল সার্ভিস, পুলিশ বাহিনী সকলেই অংশগ্রহণ করেছিল। 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের একটা অংশগ্রহণ ছিল, আমিও সেই অংশগ্রহণকারীদের একজন ছিলাম। এবং সেই সময় যখন 3 জোটের রূপরেখা হয়, তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা
বেগম জিয়ার সাথে আলোচনা করেছিলাম, আমরা শেখ হাসিনার সাথে আলোচনা করেছিলাম, আমরা বাম দলগুলোর সাথে আলোচনা করেছিলাম, অনেকের সাথে দেশের এই বিষয়ে কিভাবে প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি করা যায়, এই আলোচনা করেছিলাম এবং 3 জোটের রূপরেখাও একটা হয়েছিল। তারপর তো 91-তে একটা নির্বাচন হলো এবং তারপরে তো নানান ঘটনার পরিপ্রেক্ষিতে আবার 96 সালে একটা আন্দোলন শুরু হয়, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, যেটা 90-এর একটা ধারাবাহিকতা ছিল। তখন এই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে আমার একটা অংশগ্রহণ ছিল। জনতার মঞ্চ নামে একটা জিনিস বিতর্কিত বলা হয়, এবং জনতার মঞ্চ হয়েছিল, আমি সেখানে পার্টিসিপেট করেছি। এই ব্যাপারে তো আমি অস্বীকার করি না। এবং কেন করেছি সেটা হলো যে 90-এ কেন করেছি, 96-তে কেন করেছি, এটা আমাদের সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিসকে সুরক্ষা দেওয়ার জন্য। কারণ আমরা যদি জনগণের সাথে না থাকি, জনগণ তখন এতটাই ক্ষুব্ধ হয়। এবার দেখেন নেই যে 24-এর পরে দেশের সমস্ত থানা লুট হয়ে গেছে, থানায় আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, পুলিশ নিহত হয়েছে, সচিবালয়ে গেট ভেঙে সমস্ত মানুষরা ঢুকে গেছে। তো 90 সালে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, এরকম ঘটনা ঘটেনি একটা আল্লাহওয়ালা বিল্ডিং ছাড়া। আপনি এমনকি সেই সময় এই আপনার যে মন্ত্রীপাড়া ছিল, সেখানেও কিন্তু মানুষ আক্রমণ করতে গিয়েছিল, শাহবাগ পর্যন্ত চলে গেছে, ইন্টারকন্টিনেন্টে মরে গিয়েছিল। সেখানে কিন্তু যে আমরা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের আক্রমণ, লুটপাট বা আগুন লাগানো এটা সমর্থনযোগ্য নয়। আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। তো সেটা ছিল আমার ভূমিকা। এবং আপনি যদি 14 সালের কথা বলেন, আমি 14 সালের জানুয়ারি মাসে আমি রিটায়ারমেন্টে চলে গেছি। ওই সুতরাং 14 নির্বাচনের আগে 12 সালে নির্বাচন হয়েছিল, আমি যখন স্থানীয় সরকার সচিব ছিলাম, তখন বেশ কয়েকটা 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, এবং সেই নির্বাচন কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে এখানে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা না হয়, স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হবে। এবং আপনার মনে আছে সেই নির্বাচনের রেজাল্ট কিন্তু বিএনপি সবগুলো আসনেই প্রায় জিতেছিল এবং বিপুল ভোটে জিতেছিল। তো আমার সময় আমি যখন কাজ করেছি, আমি কোনো দলের পক্ষে কাজ করি নাই। আমি একসময় ছাত্র জীবনে জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এবং জাসদ রাজনীতি 72 সালে জাসদের জন্ম থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনীতি, তার বিরুদ্ধচারণ করেছিল। এবং সেই সময় তো আমরা অনেক নির্যাতন, পুলিশি নির্যাতন শিকার হয়েছি। সুতরাং ওগুলো তো অতীত ইতিহাস। যখন আমি চাকরিতে গেছি তখন থেকে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না। এখন 14 সালে নির্বাচন একতরফা, 18 সালে রাতের ভোট, আহ 24 সালে আমি তুমি দামি নির্বাচন, এসব বিষয়ে কিন্তু গত 10 বছর ধরে আমরা কথা বলছি, আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন। জি। এখন আমি যেটা বলি সেটা হলো, আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি, আমি নিরপেক্ষ ভাবে এটা করার চেষ্টা করি। এখন কোন কোন সময় আপনার নিরপেক্ষতা অনেকের পছন্দ না হতে পারে, তখন আপনি অতীত ঘাটতে থাকবেন। এটা ঘাটলে আমার কোনো অসুবিধা নেই। আমি শেখ হাসিনার কাছ থেকে, ওই সরকারের কাছ থেকে বড় কোনো সুবিধা নেইনি, এবং বড় না ছোট কোনো সুবিধা নেইনি। আপনি 1997 সালের অগাস্ট মাসে আমি ওএসডি হই একটা মামলার সূত্রে, এবং সেই ওএসডি কাল আমার 2008 সালের মার্চ পর্যন্ত, 9 সালের মার্চ পর্যন্ত আমি ওএসডি ছিলাম। এবং আমি একটা লম্বা সময় 12 বছর ধরে ওএসডি ছিলাম। আমি সব সময় আমাদের যে সিভিল সার্ভিস, তার সুরক্ষা, সংবিধানের সুরক্ষা এবং আমাদের কল্যাণের জন্য আমি সবসময় কথা বলেছি। এই জন্য আমার যে চাকরি জীবনে অনেকে, আমি যদি রাজনীতি করতাম তাহলে হয়তো এই 12 বছর জেলখানায় থাকতাম। আমি যেহেতু সরকারের কাজ করছিলাম, তখন আমি 12 বছর ওয়েলজি ছিলাম, এবং তারপরে ফিরে এসেছি, এবং আইনানুগ ভাবেই আমি সচিব হয়েছি। এবং তারপরে কিন্তু আমি রিটায়ারমেন্টে চলে যাই, আমি কোনো এক্সটেনশনে যাইনি, আমি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যোগ দেইনি বা আমাকে নেওয়া হয়নি, যেটাই বলেন। সুতরাং আমি কিভাবে কার সুবিধা নিলাম? আমরা এখন যেটা বলার চেষ্টা করি, আমি আপনিও বলেন, আমরা এখন বলার চেষ্টা করছি দেশে যদি একটা নির্বাচন হয়, একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়াটা দরকার। এই যে দেশটাকে আমরা রাজনীতির নামে বিভক্ত করে ফেলছি, বিভাজন করে ফেলছি, এক দল আরেক দলকে নির্মূল করতে চায়, উচ্ছেদ করে দিতে চায়, সেই সব তো গণতন্ত্র না। আমি যেটা ব্যক্তিগত মানে মনে করি, আপনি হয়তো মনে করেন, আরো অনেকে মনে করে, যে দেশটাকে আমরা একটা দেশ, একটা পরিবার, এটা ইউনূস সাহেব তো বলেছেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, আমরা সবাই একসাথে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। আমি মনে করি সাউথ আফ্রিকার ন্যাশনাল ম্যান্ডেলা যে কাজটা করেছিলেন, রিকনসিলিয়েশন, সেইটাই এখন আমাদের করা দরকার, এবং আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাবো, এটাই চিন্তা করা দরকার। এখন আপনি একটা দলকে পছন্দ করেন, আমি একটা দলকে পছন্দ করি, তিনি একটা দলকে পছন্দ করেন, ওইটা যদি আপনার বিশ্লেষণের ভিত্তি হয়, তাহলে তো আপনি নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারবেন না। সুতরাং নিরপেক্ষ থাকাটা খুব কঠিন, এবং নিরপেক্ষ থাকার কিন্তু একটা বড় সংগ্রাম, বড় যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমি পেছপা হব না। জি, অনেক ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনার ব্যাখ্যা বিভিন্ন বিষয়ে আমার মনে হয় আমাদের দর্শকদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নির্বাচনের ব্যাপারে মানুষের আস্থা নিয়ে, নির্বাচন নিয়ে, এনসিপি নেতৃবৃন্দের হুমকি নিয়ে, এবং সর্বোপরি জনাব আবু আলম শহীদ খান, ওনার বিরুদ্ধে যে অভিযোগ যে উনি নিয়মিত খোলস পাল্টাচ্ছেন কিনা, এই অভিযোগ নিয়ে ওনার বক্তব্য
আমার ধারণা আপনাদের ভালো লাগবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।